কোনোদিন বাচ্চা হবে না মানে? ইয়ার কি মারছেন? ভালো করে দেখুন। ডাক্তারকে প্রায় মারতে উঠল চয়ন। কি হচ্ছে কি? থামো। স্বামীকে থামানোর চেষ্টা করলো অহনা। তুমি থামো, বাজা মেয়ে মানুষ কোথাকার। দাঁত খিচিয়ে এবার অহনার দিকে তেড়ে এলো চয়ন। ভয় পেয়ে গেল অহনা। এমনি চয়ন খুব রকচটা টাইপের, কিন্তু তাই বলে ডাক্তারের চেম্বারে এসে এরকম করবে? অনেক কষ্টে চয়নকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরে এলো অহনা। সারা রাস্তা অহনার সঙ্গে কোনো কথা বলল না চয়ন। অহনাও তাকে ঘাটালো না। বাড়ি ফিরে মায়ের সামনে আবার অহনাকে এক হাত নিল চয়ন। যেমন করে হোক বাচ্চা চাই আমার। এক কোণে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থাকা অহনার দিকে তর্জনী উঁচিয়ে নির্দেশ দিল চয়ন। একদিন পর চয়নের মুডটা একটু ঠিক আছে দেখে সাহস সঞ্চয় করে তাকে বোঝাতে গেল অহনা। আমি বলি কি, একটা বাচ্চা অ্যাডপ্ট করলে হয় না? সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি পড়ল। মানে কান্নাকার বাচ্চাকে আমি নিজের বলে মানুষ করব? কি পেয়েছো তুমি আমাকে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কোনো রকমে চোখের জল চেপে ছেড়ে চলে গেল অহনা। ছাদের এক প্রান্তে গিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে তাকিয়ে দেখলো শাশুড়ি মা দাঁড়িয়ে। তাকে দেখে আরো জোরে জোরে কেঁদে উঠল অহনা। কেঁদো না, আমি তোমাকে একটা ঔষধ এনে দেবো, খেলে দেখবে কোন আলো করে ফুটফুটে বাচ্চা আসবে। শাশুড়ির কথা শুনে আবেগে তাকে জড়িয়ে ধরল অহনা। পিঠে হাত বুলিয়ে তাকে চুপ করালো শাশুড়ি। পরদিন থেকে একটা বিদঘুটে পাচন বানিয়ে অহনাকে খেতে দিল তার শাশুড়ি। পাচনের চেহারা দেখে মুখটা একটু বিকৃত করতেই নরম গলায় সে বলল, চেহারা দেখলে হবে না, ভীষণ কাজের জিনিস, পুরোটা খেয়ে নাও। এটা খেলেই হবে মা? অহনার গলায় সন্দেহ। আরে বাবা হ্যাঁ, আমার যখন বাচ্চা হচ্ছিল না, আমার শাশুড়ি আমাকে রোজ প্রায় 1 মাস এটা খাইয়েছিলেন। তাতেই সব দোষ কেটে গিয়েছিল আমার। তারপরেই তো চয়ন পেটে এলো। শাশুড়ি কেকার গলায় আশ্বাসের সুর। নাক চোখ বন্ধ করে কোনো মতে এক নিঃশ্বাসে গ্লাসের পানিটা শেষ করে দিল অহনা। প্রথমে গা গুলিয়ে বমি উঠে আসতে চাইল। অনেক কষ্টে সেটা আটকালো অহনা। 2-3 দিন পর অহনা বুঝতে পারল তার শরীরে একটা পরিবর্তন এসেছে। সবসময় কেমন যেন মাথা ঘুরছে। ঝিমনি একটা ভাব সারাদিন ঘিরে রেখেছে তাকে। শাশুড়িকে বলতে বলল, ওই তো, তার মানেই তো কাজ শুরু করে দিয়েছে। একদিনও এই ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না, বুঝেছ? আরও 4-5 দিন পর চুল আঁচড়াতে গিয়ে অহনা দেখলো বেশ বড় একগোছা চুল উঠে এলো। তারপর থেকে রোজ প্রায় বেশ কিছুটা করে চুল উঠতে লাগলো তার। চিন্তায় পড়ে গেল অহনা। শাশুড়ি বলল, ওষুধের সাইড এফেক্ট হলেও হতে পারে। তাহলে কি ওটা খাওয়া বন্ধ করে দেবো মা? জিজ্ঞেস করলো অহনা। তোমার কাছে বুঝি এখন মা হওয়ার চাইতে নিজের মাথার চুল ধরে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ? রেগে গিয়ে বলল কেকা। অগত্যা পাচন খাওয়া চালু রাখতে হলো অহনাকে। এদিকে শরীরটাও কেমন যেন খারাপ হতে লাগলো তার। আজকাল প্রায় তার মাথা ঘোরে, ভীষণ দুর্বল লাগে। দেখতে দেখতে মাথা প্রায় নাড়া হওয়ার জোগাড়। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে অহনার বিছানা থেকে ওঠার মতো অবস্থায় রইল না। সারাদিন নির্জীবের মতো বিছানায় পড়ে থাকে সে এখন। তার অবস্থা দেখে একদিন ভীষণ বিরক্তি প্রকাশ করলো চয়ন। নিজের চেহারাটা দেখেছ? ছাল ছাড়ানো মুরগির মতো লাগছে একেবারে। এরপর তুমি চাইলেও আমি আর তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারবো না। বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো অহনা। প্রতিবাদ করার মতো শরীরের জোরটুকু আর নেই তার। সপ্তাহ 2 পর একটা বেশ ডাকর চেহারার মেয়ে চয়নের সঙ্গে বাড়িতে এলো। অহনার চোখের সামনে দিয়ে চয়নের সঙ্গে তার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল মেয়েটা। এরপর প্রায় রোজই বাড়িতে আসতে লাগলো মুন্নি নামের মেয়েটি। অহনার দিকে তাকিয়ে তার ছেলের হাসি এসে ঘরে ঢুকে যায় চয়ন আর মুন্নি। স্টোর রুমে ছোট বিছানায় শুয়ে দেখতে দেখতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অহনার। কি আর করবে বলো তো, তুমি তোকে বাচ্চার সুখটুকুও দিতে পারলে না, তার উপর শরীরের এই অবস্থা। পুরুষ মানুষের মন তো অন্যদিকে যাবেই। যেন কোনো ব্যাপার নয় এমন ভাব নিয়ে একদিন বলল শাশুড়ি। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল অহনা। মনে কেমন যেন সন্দেহ হলো তার।
আজকাল আর শাশুড়ি দেওয়া বাচনটা খায় না সে। শাশুড়ি আড়াল হলেই বেসিনে ঢেলে দেয়। আমার পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। আমি মুনিকে ভালোবাসি। ও আমার বাচ্চার মা হতে চলেছে। ওকেই বিয়ে করব আমি। একদিন মুনিকে সঙ্গে করে অহনার ঘরে এসে বলল চয়ন। হ্যাঁ, আর তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। হঠাৎ ঘরে ঢুকে এসে বলল কেকা। যার পরেই অবাক হয়ে গেল অহনা। সে কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি নিজেই আবার বলল, মুনিকে দেখেছ? কি সুন্দর চেহারা। তোমার মতো নাকি? আমিও কি খুঁজে বার করেছি। এইবার তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো দেখি। পরদিনই প্রায় ঘাড় ধাক্কা দিয়ে অহনাকে বাড়ি থেকে বার করে দিল তার স্বামী চয়ন আর শাশুড়ি কেকা। অহনা বুঝতে পারল শাশুড়ি আসলে তাকে বিষ খাওয়াচ্ছিল। প্রথমে সে ঠিক করলো পুলিশ স্টেশনে যাবে কমপ্লেন করতে, কিন্তু বড় রাস্তায় এসে গাড়িতে ওঠার আগেই রাস্তাতেই লুটিয়ে পড়ল সে। ক্লান্তিতে অবসন্ন তার শরীর। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে অহনা বুঝল একটা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে সে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর দেখল এক সুপুরুষ এসে ঘরে ঢুকলো। এই তো জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আপনার? মৃদু হেসে জিজ্ঞেস করলো সেই পুরুষ। যতটা সম্ভব সংক্ষেপে তাকে জানালো অহনা। বলতে গিয়েই যেন হাঁপিয়ে উঠল সে। তাকে রেস্ট নিতে বলে বাইরে বেরিয়ে গেল ছেলেটি। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখলো অহনাকে। তারপর কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তার প্রায় আধ ঘন্টা পর গরম সুপের বাটি হাতে ঘরে এলো ছেলেটি। অহনাকে যত্ন সহকারে তুলে বসিয়ে তার হাতে সুপের বাটি তুলে দিল। কাপা কাপা হাতে সুপ খেতে খেতে ছেলেটার কথা শুনল অহনা। দীপ্ত নামের ছেলেটি জানালো সে একাই থাকে। রাস্তায় তার গাড়ির সামনেই লুটিয়ে পড়েছিল অহনা। যাই হোক, এখন তার কোনো চিন্তা নেই। সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীপ্তর ফ্ল্যাটেই থাকতে পারে। অসুস্থ মাকে তার এই অবস্থার কথা জানাতে চায় না, সেই কথা জানালো অহনা। একটু সুস্থ হলে তারপর সে নিজেই মায়ের কাছে চলে যাবে। এরপর দিনগুলো খুব ভালো কাটতে লাগলো অহনার। রোজ অফিস থেকে ফেরার পথে দীপ্ত তার জন্য খাবার কিনে আনে। একসাথে চা খেতে খেতে দুজনে দুজনের জীবনের গল্প শোনায়, প্রাণ খুলে হাসে। একসাথে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। শরীর মোটামুটি সুস্থ হতে একদিন দীপ্তর জন্য রান্না করলো অহনা। তার হাতের রান্না খেয়ে খুব খুশি দীপ্ত। খেতে খেতে একদিন অহনা জানালো এইবার সে মায়ের কাছে চলে যাবে। পরদিন অফিস যাওয়ার সময় অহনা দেখল দীপ্তর মুখ ভার। কি হয়েছে জানতে চাইলেও কিছু উত্তর দিল না সে। সন্ধ্যেবেলা ফিরে অহনার সামনে বসে দীপ্ত বলল, প্রেমিকার কাছে ধোকা খাওয়ার পর ঠিক করে নিয়েছিলাম এই জীবনের বিয়ে করব না। মেয়েরা সবাই সুবিধেবাদী, কিন্তু তোমাকে এত কাছ থেকে দেখার পর আমার ধারণা পাল্টে গেছে। তুমি চলে যাবে শোনার পর আজ সারাদিন কাজে মন বসাতে পারছিলাম না আমি। বিয়ে করবে আমাকে অহনা? হঠাৎ হাঁটুমুড়ি তার সামনে বসে নাটকীয় ভঙ্গিতে বলল দীপ্ত। কোনো উত্তর দিতে পারল না অহনা। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বলল, আমাকে বিয়ে করে কি করবে দীপ্ত? আমি তো কোনোদিন তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। আমি ওসব নিয়ে একেবারেই ভাবতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। বাচ্চা চাইলে অ্যাডপ্ট করে নেব, তাতে একটা অনাথ বাচ্চা তো পরিবার পাবে। আমার মতে এটা খুব পুণ্যের কাজ। তুমি আর না করো না অহনা। অহনার হাতে হাত রেখে বলল দীপ্ত। এরপর দীপ্ত তদারকিতেই খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে গেল অহনা। জয়ন্ত তাকে ডিভোর্স দিতে পেরে খুব খুশি। আর এতদিনে নিজের পুরনো চেহারা পুরোপুরি ফিরে পেয়েছে অহনা। এর প্রায় বছর চারেক পর একদিন বিকেলে মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছে দীপ্ত আর অহনা। হঠাৎ রাস্তার পাশে এক ভিখারিনীকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হলো অহনার। খুব কাছে গিয়ে ভালো করে দেখে চিনতে পারল সে। জয়নের মা কেকা। জরাজীর্ণ ময়লা শরীরে সদচ্ছিন্ন একখানা কাপড় কোনো মতে জড়ানো। আপনি কি কেকা রায়? নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো অহনা। হাঁ হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে মুখে হাসি ফুটে উঠল কেকার। অহনা, তুমি কেমন আছো? এরপর অহনা জিজ্ঞেস করার আগেই গড়গড় করে সব বলে যেতে লাগলো কেকা। আমার ছেলের সঙ্গে বিয়েটা হয়ে যেতেই মুন্নি তার আসল রূপ দেখাতে শুরু করলো।
আমাকে যেন সহ্যই করতে পারছিল না। রোজ ঝগড়া করত। একবার আমার জ্বর হলো, আমাকে না খেতে দিয়ে ফেলে রাখলো 3 দিন। আর আমার ছেলেটাও যেন কেমন হয়ে গেল, মুনি ছাড়া কিছুই বোঝে না। তুমি কত ভালো মেয়ে ছিলে, তোমাকে কষ্ট দিয়েছে বলেই বোধ হয় আজ এই অবস্থা আমার। চোখের জল মুছতে মুছতে বলল কেগা। প্রাক্তন শাশুড়ির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কিছু বলল না অহনা। মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে গেল। মা, 2 দিন কিছু খাইনি, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যায় না? অনুনয় সুরে বলল কেগা। না শোনার ভান করে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল অহনা।